গুপ্ত শব্দটা শুনলে আপনার মাথায় প্রথমে কি আসে? বাংলাদেশের প্রেক্ষাপটে গুপ্ত শব্দটা এখন আলাদা স্থান পেয়েছে, বিশেষ করে রাজনৈতিক প্রেক্ষাপটে। বাংলাদেশের সংসদে গুপ্ত শব্দটি নিয়ে এক ধরনের উত্তপ্ত বাক্য বিনিময় ঘটে গেছে। চট্টগ্রামে গুপ্ত শব্দ নিয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের হয়েছে তুলকালাম কাণ্ড। বাংলাদেশের রাজনীতিতে গুপ্ত শব্দটি এত গুরুত্ব পাচ্ছে কেন? কারা এই গুপ্ত? 1941 সালে জামায়াতে ইসলামী প্রতিষ্ঠার পর থেকে দলটি 5 বার নিষিদ্ধ হয়েছে। কোনো দল বা সংগঠনকে নিষিদ্ধ করা হলে সেই দলটি তখন প্রকাশ্যে রাজনীতি করার আইনি বৈধতা হারায়, ফলে তাদের গোপন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হয়। তবে বর্তমান প্রেক্ষাপটে গুপ্ত শব্দটি মূলত ইসলামী ছাত্র শিবিরকে উদ্দেশ্য করে ব্যবহৃত হচ্ছে। সংগঠনটির কয়েকজন কর্মী আওয়ামী লীগ সরকারের 15 বছরের শাসনামলে ছাত্রলীগের বিভিন্ন পদে ছিলেন। 2024 সালের 5 আগস্টের পর তাদের আসল পরিচয় বা নতুন রাজনৈতিক অবস্থান সামনে আসার পর গুপ্ত শব্দটি রাজনৈতিক মহলে ঠাট্টা, উপহাস ও সমালোচনার হাতিয়ার হয়ে ওঠে। তবে ছাত্র শিবিরের দাবি, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের আধিপত্যের সময় টিকে থাকার জন্য তাদেরকে কৌশলগত ছদ্মবেশ নিতে হয়েছে। তবে সমালোচকরা একে ভিন্ন নজরে দেখছেন। অভিযোগ রয়েছে, শিবিরের কর্মীরা ছাত্রলীগে গুপ্ত থেকে তাদের আশ্রয় প্রশ্রয় তাদের মতোই অন্যায় করে বেরিয়েছে, অন্যায়ের সুবিধা ভোগ করেছে। 24-এর গণঅভ্যুত্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ্যে আসে। এতে সভাপতি হিসেবে সাদিক কায়েম ও সেক্রেটারি হিসেবে SM ফরহাদের নাম দেখা যায়। কিন্তু একটি পুরনো ভিডিওতে দেখা যায় সূর্য সেন হলে নৌকা নৌকা বলে স্লোগান দিচ্ছেন এবং সেলফি তুলছেন সাদিক কায়েম। অন্যদিকে ফরহাদ বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে 2022 সালে কমিটিতে ছিলেন। এছাড়া জসিমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতি হিসেবে থাকাকালে ছাত্রলীগ নেতাদের সঙ্গে তার ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশের আরেক প্রান্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবিরের সোহরাওয়ার্দী হল সভাপতি আবরার ফারাবীর ছাত্রলীগ সংশ্লিষ্টতা নিয়েও ব্যাপক আলোচনা হয়। তিনি একসময় ফেসবুকে শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন এবং জামায়াত শিবিরকে খুনে আখ্যা দিয়েছিলেন। পরে তিনি স্বীকার করেন 2022 সাল পর্যন্ত তিনি ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক শারজিল আলম ওমর 21 হল ছাত্রলীগের পদধারী ছিলেন বলে গণমাধ্যমে খবর আসে। আরেক সমন্বয়ক ও বর্তমান সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ 2020 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে একটি জাতীয় পত্রিকায় বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু শিরোনামে মতামত প্রকাশ করেছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই গুপ্ত বা সাধারণ না হয়ে সাধারণ শিক্ষার্থীর নাম নিয়ে রাজনীতি করা একটি দ্বিমুখী সংকটের জন্ম দিয়েছে। এটি প্রতিকূল পরিবেশে সংগঠনের টিকে থাকার কৌশল হতে পারে, তবে তা ছাত্রলীগের আমলে সাধারণ শিক্ষার্থীদের উপর হওয়া নিপীড়নের দায়কেও প্রশ্নবিদ্ধ করে। 2024 সালের 5 আগস্টের পর গুপ্ত শব্দটি বারবার আলোচনায় আসতে থাকে। প্রধানমন্ত্রী তারেক রহমানও বিভিন্ন বক্তব্যে গুপ্ত শক্তির বিষয়ে সতর্ক করেছেন। এই গুপ্ত বিভ্রান্তকারীরা আবারও এখন এই বিভ্রান্তের কাজ শুরু করেছে তারা। দেশের বিভিন্ন ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে বিরোধ তৈরি হতে থাকে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে। খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা তার একটি উদাহরণ। সর্বশেষ চট্টগ্রামের সরকারি সিটি কলেজ ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। কলেজের ভবনের দেয়ালে একটি গ্রাফিতির নিচে লেখা ছিল ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। পরে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মী সেখানে গিয়ে গ্রাফিতি থেকে ছাত্র শব্দটি মুছে উপরে লেখেন গুপ্ত। তারপর দেখা দেয় সংঘর্ষ, যা নিয়ে উত্তপ্ত আলোচনা হয় খোদ সংসদে। গুপ্ত নিয়ে এই তর্ক শেষ পর্যন্ত শুধু শব্দে লড়াই নয়, এটি রাজনীতির ভেতরে অবিশ্বাস ও দ্বন্দ্বের প্রতিফলন। এই ধোঁয়াশা যতদিন না কাটছে ততদিন প্রশ্নটা বড় হয়ে থাকবে, আসলে কে প্রকাশ্য আর কে গুপ্ত।